সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসগুলোতে আমি তোমাদের সামনে আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কোথায় কোন আর্টিকেল ব্যবহার করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনাগুলো থেকে আবারও আলোচনা করব এবং আর্টিকেলের এ এবং এন এর যে ব্যবহার আলোচনা করেছিলাম তার বাহিরে ভিন্ন রকম কি ধরনের পরিস্থিতিতে কোথায় এ এবং কোথায় এন ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে সর্বশেষে একটা প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপে আর্টিকেলের কোথায় কি বসাতে হয় সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আমরা একটি প্রজেক্টর দেখতে পাচ্ছি, একটা ইমেইলের চিত্র দেখতে পাচ্ছি এবং একটা মাউন্টেন এভারেস্টের ছবি দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস, হি সেন্ট মি ড্যাশ ইমেইল, ড্যাশ এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন অফ ওয়ার্ল্ড। খেয়াল করে দেখো, এখানে প্রথম বাক্যটিতে যে শব্দটির সামনে গ্যাপ আছে সেই শব্দটির প্রথম অক্ষরটা কি, যা বাংলা প অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ করে থাকে। তো ব্যঞ্জন বর্ণের মতো যদি কোনো শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের মতো অর্থাৎ কনসোনেন্টের উচ্চারণ হয়ে যায়, কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের মতোই উচ্চারণ হয়, এমন শব্দ পেলে আমরা তার পূর্বে কি ব্যবহার করতাম? এ ব্যবহার করতাম। ভেরি গুড। দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করো, ইমেইল, ইটা ভাওয়েল এবং এটা স্বরবর্ণের মতোই উচ্চারণ করছে অর্থাৎ হ্রস্ব ইর মতো উচ্চারণ করছে। তো যখন হ্রস্ব ইর মতো উচ্চারণ করবে তখন অর্থাৎ স্বরবর্ণের যে বর্ণগুলো আছে অ, আ, ই, ও, উ এই জাতীয় যদি কোনো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে আমরা কি ব্যবহার করতাম? অ্যান ব্যবহার করতাম। তাহলে এই যে এ এবং অ্যান এর সাধারণ ব্যবহারগুলো এটা আমরা শিখে ফেলেছিলাম এবং সেই সঙ্গে কোথায় কোথায় দা ব্যবহার করা হয় সেটা আমরা মোটামুটি শিখেছিলাম। কেমন? খেয়াল করে দেখো, এভারেস্ট একটা নির্দিষ্ট জিনিস, সারা বিশ্বের মধ্যে এভারেস্ট একটাই। সো নির্দিষ্ট কোনো বিষয়ের পূর্বে অবশ্যই আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। আবার খেয়াল করো, হাইয়েস্ট মাউন্টেন, হাইয়েস্ট মাউন্টেন সব থেকে উচ্চতর পর্বত। তো সব থেকে উচ্চতর যেটা সেটা তো একটাই, অন্যগুলোর সাথে অন্য যে কোনোগুলোর সাথে একটা বিষয়কে যখন তুলনা করা হয় তখন হাইয়েস্ট, মোস্ট, টলেস্ট এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা হয়। তো এই জাতীয় শব্দগুলো যখন ব্যবহার করা হবে তখন যে বস্তুটার বা যে বিষয়টা বা যে নামটার পূর্বে ব্যবহার করা হচ্ছে সেই নামটা যেহেতু নির্দিষ্ট, সুতরাং এই হাইয়েস্ট ব্যবহার করলে সেটাও একটা নির্দিষ্ট। সুতরাং এই নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট বিষয়ের নামে পূর্বে আমরা কি ব্যবহার করব? তা ব্যবহার করব। এরপরে খেয়াল করে দেখো, ওয়ার্ল্ড, বিশ্ব। ওয়ার্ল্ডটা কি? সমগ্র সৌরজগতের মধ্যে একটাই হওয়ার কারণে আমরা ওয়ার্ল্ডের পূর্বে কি ব্যবহার করব? যেহেতু এটা নির্দিষ্ট সুতরাং এর পূর্বে আমরা দা ব্যবহার করব। এই সাধারণ এবং সিম্পল যে ব্যবহারগুলো আর্টিকেলের, এগুলো আমরা আগেই আলোচনা করেছি এবং আজকে আবার একটু রিভিশন করলাম। এখন আমরা আর্টিকেলের এ এবং এন এর কিছু স্পেশাল ইউজ অর্থাৎ ব্যতিক্রম কিছু ব্যবহার নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো খেয়াল করি। মিস্টার আমিন ইজ ড্যাশ MBBS। এখানে খেয়াল করো, এম লেটারটা কিন্তু কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, কিন্তু এর উচ্চারণটা কেমন হচ্ছে? এখানে শব্দটির উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মতো হচ্ছে, অর্থাৎ এমটা এম এর শুরুতে এ উচ্চারিত হচ্ছে। তো এ উচ্চারিত হওয়ার কারণে এর পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে দেখো এইচটা সাইলেন্ট হয়ে গেছে এবং শুরুতে অ ব্যবহার হচ্ছে, অর্থাৎ অটা সাধারণত ভাওয়েল বা ব্যঞ্জন বর্ণের হয়ে থাকে। তো এই ভাওয়েল বা ব্যঞ্জন বর্ণের মতো যখন উচ্চারণ হবে তখন তার পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। থার্ড সেন্টেন্স খেয়াল করো, একটা ক্লক দেখতে পাচ্ছি, আই উইল কাম আফটার ড্যাশ আওয়ার। আফটার ড্যাশ আওয়ার, এইচটা একটা কনসোনেন্ট, বাট কনসোনেন্ট থাকা সত্ত্বেও এটা উচ্চারিত হচ্ছে কেমন? আর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আর মতো উচ্চারিত হলে তার পূর্বে কি হবে? ভাওয়েল বা স্বরবর্ণের মতো উচ্চারিত হলে তার পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। এই ছিল এ এবং এন এর ব্যবহারগুলো। এগুলো হচ্ছে ব্যতিক্রম ইউজ, অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তাহলে সেই সকল শব্দের পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। এই জাতীয় যে শব্দগুলো আছে যেমন আওয়ার, অনেস্ট, MA, MP, LLB, MLA এই জাতীয় যে শব্দগুলো আছে আমরা বরাবরই এই জাতীয় সকল শব্দের পূর্বে
কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। আচ্ছা, চলো পরবর্তী পেজে আরো নতুন করে কিছু একটা দেখি। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, সেই ব্যক্তিটা ইউরোপিয়ান। ইউরোপিয়ান কি? একজন ইউরোপিয়ান। তাহলে হি ইজ, এখানে আমরা এ ব্যবহার করব নাকি অ্যান্ড ব্যবহার করব, কোনটা? খেয়াল করে দেখো, ইটা ভাওয়েল কিন্তু উচ্চারিত হচ্ছে কেমন? ইউ এর মতো। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। যদি ভাওয়েলের মতো উচ্চারণ হতো তাহলে একটা বর্ণের উচ্চারণ হতো, একটা ভাওয়েলের উচ্চারণ হতো। কিন্তু আমরা দেখো ইউ অর্থাৎ ই এবং ইউ দুইটা ভাওয়েলের উচ্চারণ পাচ্ছি। তো এরকম যদি হয়, ইউ বা ওয়া এই জাতীয় যদি উচ্চারণ হয়, দুইটা ভাওয়েলের যদি উচ্চারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই তার পূর্বে আমরা এ ব্যবহার করব। যেমন এখানে ইউরোপিয়ান, ইউরোপিয়ানের পূর্বে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। হি ইজ, খেয়াল করে দেখো, হি ইজ আ ইউরোপিয়ান। হি ইজ আ ইউরোপিয়ান। সেকেন্ড সেন্টেন্স খেয়াল করো, 1 টাকার নোট। গিভ মি ড্যাশ 1 টাকা। 1, নট 1 টাকা। অন না, 1 টাকা। তাহলে উচ্চারণটা হচ্ছে কেমন? ওয়া, ওয়া, অর্থাৎ দুইটা ভাওয়ালের উচ্চারণ হচ্ছে। যখন এরকম ইউ বা ওয়ার মতো উচ্চারণ হবে, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে তখন তার পূর্বে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে হি ইজ আ ইউরোপিয়ান অ্যান্ড গিভ মি আ 1 টাকা নোট। এই জাতীয় সেন্টেন্সগুলোর ভিতরে শব্দের প্রথমে ভাওয়েল থাকলেও যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হয়, তখন তার পূর্বে আমরা এ ব্যবহার করব। এই জাতীয় আরো কিছু শব্দ আছে, এই চার্টে দেখে নাও। ইউরোপিয়ান, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউজফুল বুক, এটসেট্রা এটসেট্রা। যদি এরকম ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব। আরো কিছু সেন্টেন্স দেখো, মিস্টার রাহুল ইজ ড্যাশ এম এ। এম এ থাকার কারণে এম এর পূর্বে আমরা কি ব্যবহার করব? খেয়াল করে দেখো, দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার। এখানে ইউনিক, ইউ আছে আর ওখানে এম এ আছে। তাহলে এম এ হওয়ার কারণে তার পূর্বে আমরা এম কনসোনেন্ট থাকার পরেও তার পূর্বে আমরা অ্যান ব্যবহার করছি, কারণ সেখানে ভাওয়েল উচ্চারণ হচ্ছে। আর এখানে ইউনিক, ইউটা ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এর পূর্বে আমরা এ ব্যবহার করছি। আর একটি পিকচার দেখো, লেট আস গো আউট ফর ড্যাশ ওয়াক। আর একটা পিকচার দেখো, দিস ইজ ড্যাশ ইউ। এখন দেখো, লেট আস গো আউট ফর ওয়াক। ওয়াক, ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে এর পূর্বে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে লেট আস গো আউট ফর আ ওয়াক। আবার এখানে দেখো, দিস ইজ ড্যাশ ইউ। এখানে দেখো, ইউটা হওয়ার কারণে ইটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, যার কারণে এর পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও এর পূর্বে আমরা এ ব্যবহার করব। আশা করি খুব ভালোভাবে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো তোমরা সহজভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন ঘরে এগুলো প্র্যাকটিস করবে। তবে তার পূর্বে আমি এখন তোমাদের সামনে একটি বিষয়, জরুরি একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে এ এবং অ্যান আমরা যে ব্যবহার করে আসলাম বা ব্যবহার করা যে শিখলাম, মাথায় রাখতে হবে এ এবং অ্যানটা সবসময় খেয়াল রেখো, এ এবং অ্যান কেবলমাত্র একটা বিষয় বা একটা জিনিস বা একটা নাম, অর্থাৎ সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে। যে কোনো সিঙ্গুলার নাম্বারের কোনো জিনিস, কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা ইত্যাদিকে বোঝাতে তার পূর্বে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। আদারওয়াইজ প্লুরাল জাতি, প্লুরাল কিছু হলে অবশ্যই তার পূর্বে এ বা অ্যান ব্যবহার করতে পারবো না। হয় সেই নামটি সামনে কোনো আর্টিকেলই বসবে না, না হলে ক্ষেত্রভেদে আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারি। এখন খেয়াল করে দেখো, আই হ্যাভ আ পেন। এখানে পেনের পূর্বে আমরা এ ব্যবহার করেছি। আবার দেখো, আই হ্যাভ আ ফেন্স। আমরা ফেন্সের পূর্বেও এ ব্যবহার করেছি। এখানে পেন, প্রথম সেন্টেন্সে পেন একটা, আর দ্বিতীয় সেন্টেন্সে পেন্স অর্থাৎ কলম অনেকগুলো। এখন এই দুটো বাক্যের মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, এই দুটো বাক্যের মধ্যে প্রথম যে বাক্যটা, এইটা আর্টিকেল ব্যবহার করা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বাক্যটা ভুল। আবার একটা খেয়াল করো, দিস ইজ অ্যান এগ। এবং দ্বিতীয় আরেকটি বাক্য দেখো, দিস ইজ অ্যান এগস। একটাতে অনেকগুলো ডিম আর একটাতে একটা ডিম, কিন্তু একটা ডিম যখন হবে তখনই তো আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে পারবো, তাই নয় কি? কিন্তু যখন আমরা অনেকগুলো ডিমের পূর্বে একটা ব্যবহার করবো, এ অথবা অ্যান ব্যবহার করবো, তাহলে কি সেটা ঠিক হবে না? যার কারণে এই বাক্যগুলো দেখো, অ্যান এগটা ইজ কারেক্ট আর অ্যান এগস ইজ রং। সো মাথায় রেখো, যখন তোমরা ফিল ইন দ্য গ্যাপে এই আর্টিকেলগুলো ব্যবহার করতে যাবে, তখন বুঝে নিও কোথায় এ, কোথায় অ্যান এবং কোথায় দা ব্যবহার করা উচিত। চলো আমরা একটু প্র্যাকটিস দেখব। প্র্যাকটিসের জন্য আমি যে প্যাসেজটা দিচ্ছি এখন এই মুহূর্তে তোমাদের সামনে যে স্ক্রিনে প্যাসেজটি আছে, এই প্যাসেজটি তোমরা আমার কথা বলা এখন শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা প্যাসেজটি পজ করবে এবং পজ করে প্যাসেজটির অ্যান্সারগুলো তোমরা সাজিয়ে খাতায় তুলে নেবে। খাতায় তুলে নেওয়া শেষ হলে আবার ভিডিওটি প্লে করবে এবং ভিডিওটি প্লে করার পরে আমি উত্তরগুলো তোমাদের সামনে দেব, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে।
এবং কোথায় কেন এই উত্তরগুলো আসছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেখান থেকে যদি তোমাদের সন্দেহ থাকে যে এই জায়গায় তুমি একটা আর্টিকেল বসিয়েছো কিন্তু আমার উত্তরে আরেকটা আর্টিকেল এসেছে, আমি যখন উপস্থাপন করব তখন কেন কোথায় বসেছে সেটা যখন বলবো তার সঙ্গে মিলিয়ে আশা করি তুমি সঠিকটা শিখে নিতে পারবে। তো এখন তোমরা ভিডিওটি পজ করো এবং প্যাসেজটি পড়ে উত্তরগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতক্ষণে উত্তরটি লিখে ফেলেছো। আর উত্তরটি লিখে ফেলেছো বলেই এখন আবার ভিডিওটি প্লে করেছো। তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যদি আমি এখন উত্তরগুলো বলবো, উত্তরগুলো যদি তোমাদের কাছে সঠিক মনে হয় এবং তোমাদের উত্তরের সঙ্গে যদি মিলে যায় তাহলে তোমাদেরকে জানাই অভিনন্দন, কনগ্রাচুলেশন। আর যদি তোমাদের কাছে মনে হয় তোমার উত্তরের সঙ্গে আমার উত্তরটা মিলছে না, অর্থাৎ আমি যে উত্তরগুলো বলবো সেখান থেকে তোমার উত্তরটা যদি ভিন্ন রকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভুল করেছো। সেই ভুলটা কেন হয়েছে আমি যুক্তি সহকারে উত্তরগুলো উপস্থাপন করছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে সংশোধন করে নাও এবং বুঝে নাও কেন কোথায় কোন আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। দেখো, শুরুতে আমরা ব্যবহার করেছি দা। The giraffe is dash tallest of all land living animals. এই সেন্টেন্সে দুটি ফিল ইন দ্য গ্যাপ আছে, যেখানে প্রথমটিতে বসেছে দা এবং দ্বিতীয়টিতেও বসেছে দা। কিন্তু কেন, খেয়াল করে দেখো, দা জিরাফ, এখানে জিরাফ সমগ্র জিরাফ জাতটাকে বোঝানো হয় বা জিরাফ জাতিটাকে বোঝানো হয়েছে, যার কারণে জিরাফের পূর্বে দি বসবে। আবার খেয়াল করে দেখো, দ্য টলেস্ট বলেছিলাম আগের আলোচনায়, যখন সব থেকে কোন একটা জিনিসকে সব থেকে আলাদা করে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেটা অবশ্যই কি হবে, তার পূর্বে দা ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখো, টলেস্ট সব থেকে লম্বা কি, ওই যে জিরাফ জাতিটা। সো আমরা এখানে টলেস্টের পূর্বে দা ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সের ওয়ার্ডটি খেয়াল করো, প্রথমটাই আছে মেলের প্রথম অক্ষর এম, যেটা কনসোনেন্ট এবং এর উচ্চারণটা ব্যঞ্জন বর্ণের মতোই হচ্ছে, সুতরাং এর পূর্বে আমরা এ ব্যবহার করব। তাহলে মেল ক্যান গো আপ টু 15 ফিট, একটা পুরুষ জিরাফ 18 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর আ ফিমেল আপ টু 15 ফিট, অর্থাৎ একটা নারী জাতের জিরাফ 15 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে ফিমেল এফটা কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং তার পূর্বে আমরা এ ব্যবহার করেছি। এই হচ্ছে বিষয়। এর পরবর্তী বাক্যের খেয়াল করো, such height enables them to escape the competition among ground level grass or low height level leaf eater animals. ভূমি বরাবর যে ঘাসগুলো আছে এবং ছোট জাতের যে গাছগুলো, সেই গাছগুলোর যে পাতাগুলো আছে, এই পাতাগুলো এবং ঘাসগুলো খাওয়ার জন্য যে অ্যানিমালগুলো বা প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর খাবারের যে একটা প্রতিযোগিতা হয়, এক জায়গায় পশুরা থাকলে তারা এই তৃণভোজী যদি পশু থাকে তারা অবশ্যই খাবার খেতে থাকে। একটা প্রাণী যদি বেশি খেয়ে ফেলে আর একটা প্রাণী তখন কম পেয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়। যে প্রাণীটা বেশি খায় সে উপকৃত হয়, আর যে প্রাণীটা বেশি খেতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয়। এই যে খাবার পাওয়া এবং না পাওয়া এবং কম খাওয়া বা বেশি খাওয়ার যে একটা তুলনামূলক অবস্থান, এটাকে আসলে প্রতিযোগিতা বলা হয়ে থাকে। তো এই যে কম্পিটিশন, এই নির্দিষ্ট একটা কম্পিটিশন তৃণভোজীদের মধ্যে হয়ে থাকে, যার কারণে এই কম্পিটিশনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এবং তাই তার পূর্বে একটা আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সে দেখো, ইট অলসো গিভ দেম আ লং রেঞ্জ অফ ভিশন, তাদেরকে একটা দীর্ঘ এরিয়া সম্পূর্ণ, অর্থাৎ দীর্ঘ যত দূর চোখ যায়, যেহেতু তাদের মাথাটা অনেক বড়, অনেক উঁচুতে মাথা থাকে, যার কারণে তারা অনেক দূর পর্যন্ত, একটা দীর্ঘ দূরত্ব পর্যন্ত সুন্দরভাবে দেখতে পারে। এই জন্য এই লং শব্দটার পূর্বে এ ব্যবহার করেছি। আর খেয়াল করো, যেহেতু এলটা লর মতো উচ্চারণ হচ্ছে, ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হচ্ছে, তাই এর পূর্বে অবশ্যই আমরা এ ব্যবহার করব। তাহলে আ লং রেঞ্জ অফ ভিশন অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান টেক ওয়ার্নিং অফ অ্যাপ্রোচিং ড্যাশ এনিমি। এনিমি মানে কি, শত্রু। এখন খেয়াল করে দেখি, এনিমির প্রথম বর্ণটা কি আছে, ই আছে। তো শত্রু তো বিভিন্ন রকম হতে পারে, এখানে বিভিন্ন রকমের শত্রু হওয়ার কারণে তাদের ভিতর থেকে কোনো একটাকে বোঝানো হয়েছে। এখন কোনো একটা এনিমিকে বোঝাতে হলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এনিমির এ অথবা অ্যান ব্যবহার করব। এখন এনিমির শুরুতে আছে কি, এ, এনিমি এর মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এর পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। তাহলে অ্যাপ্রোচিং অ্যান এনিমি ভেরি আর্লি দেন আদার অ্যানিমালস, অন্য সকল প্রাণীদের তুলনায় শিকারীদের বা হিংস্র বা আক্রমণাত্মক যে প্রাণীগুলো আছে তাদের নিকটবর্তী হওয়ার আগে তারাই প্রথম সতর্কতা পেয়ে থাকে। পরের সেন্টেন্সে দেখো, ড্যাশ জিরাফস, খেয়াল করো, জিরাফস
এখানে জিরাফের একটা জাতিকে বোঝানো হয়নি, কিন্তু জিরাফকে বোঝানো হয়েছে, বাট সিঙ্গুলার না প্লুরাল। এখন প্লুরাল জিরাফকে ব্যবহার করলে আমরা নিশ্চয়ই এ অথবা অ্যান ব্যবহার করতে পারবো না। আবার জিরাফ জাতিটাকেও বোঝানো হয়নি, এখানে জিরাফদের বলা হয়েছে। প্লুরাল হওয়ার কারণে আমরা এর পূর্বে যেহেতু এখানে আমরা আর্টিকেল ব্যবহার এ অ্যান ব্যবহার করতে পারছি না, আবার সমগ্র জাতিটাকেও যেহেতু বোঝানো হচ্ছে না, সুতরাং আমরা এখানে কি ব্যবহার করবো, যেহেতু প্লুরাল তাই এর পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করবো না, জাস্ট একটা ক্লজ ব্যবহার করব। পরের বিষয়টা দেখো, ইট, জিরাফস ইট আ ভ্যারাইটি অফ লিভস, আ ভ্যারাইটি অফ লিভস। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ইটের পরে শূন্যস্থান এবং ভ্যারাইটি, ভ্যারাইটি সাধারণত ভিটা কি কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হচ্ছে, যার কারণে ভির পূর্বে আমরা অ্যান ব্যবহার করব না, এ ব্যবহার করব। তাহলে ইট আ ভ্যারাইটি অফ লিভস বাট অ্যাকাশিয়া লিভস আর ড্যাশ মোস্ট ফেভারাইট ডায়েট টু দেম। অ্যাকাশিয়া লিভ, তাহলে অ্যাকাশিয়া গাছের যে পাতা, এটা তাদের জন্য মোস্ট সব থেকে ফেভারাইট ডায়েট, সব থেকে পছন্দের। এখন খেয়াল করো, অ্যাকাশিয়া নির্দিষ্ট, যেহেতু আমরা নির্দিষ্ট করে অ্যাকাশিয়ার নাম বলে ফেলেছি, তাহলে অ্যাকাশিয়া লিভ নির্দিষ্ট হলে তার পূর্বে আমরা কি ব্যবহার করবো, বাট দ্য অ্যাকাশিয়া লিভ। কি ব্যবহার করবো, বাট দ্য অ্যাকাশিয়া লিভস আর মোস্ট যেহেতু আছে সব থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও নির্দিষ্ট হওয়ার কারণে দা ব্যবহার করব। তাহলে দ্য অ্যাকাশিয়া লিভস আর দ্য মোস্ট ফেভারাইট লিভস আর ফেভারাইট ডায়েট টু দেম। পরের সেন্টেন্সটি খেয়াল করো, আ জিরাফ স্পেন্ডস, একটা জিরাফ সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে, তাহলে আ জিরাফ স্পেন্ডস 80% অফ আ ডে। একটা জিরাফ একটা দিনের 80 ভাগ সময় কি করে কাটায়, একটা জিরাফ একটা দিনের 80 ভাগ সময় কি করে, 80 ভাগ সময় কিসের, অফ ড্যাশ ডে সিঙ্গুলার নাম্বার, ডেটা সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে তার পূর্বে আমরা ডে পূর্বে এ ব্যবহার করবো। তাহলে আ জিরাফ স্পেন্ডস 80% অফ টাইম অফ এ ডে, কোথায় কি ব্যবহার করবো, অফ আ ডে, অর্থাৎ একটা দিনের প্রায় 80 ভাগ সময় তারা কি করে কাটায়, খাবার গ্রহণ করে কাটায়। কখন, আর জিরাফ স্পেন্ডস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো খেয়াল করে কেন আমরা এ ব্যবহার করলাম, জিরাফ, এখানে আমরা এটাকে জাতীয় ব্যবহার করতে পারতাম, দা, তাহলে শূন্যস্থানে আমরা দা ব্যবহার করতে পারতাম, দা জিরাফ ব্যবহার করতে পারতাম, বাট স্পেন্ডস দেখো, স্পেন্ড মানে হলো ব্যয় করা, কিন্তু এখানে আমরা এস বা ইএস যোগ করে থাকি, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় কখন, যখন সাবজেক্টটি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হয়। সো যেহেতু এখানে থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, সমগ্র জিরাফ জাতিটাকে বোঝানো হচ্ছে না, সুতরাং আমরা এখানে জিরাফের পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করব। আর জিরাফটা যেহেতু এটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণে উচ্চারণ হচ্ছে, সুতরাং তার পূর্বে অবশ্যই এ ব্যবহার করব। তাহলে আ জিরাফ স্পেন্ডস 80% অফ ড্যাশ ডে অবশ্যই সিঙ্গুলার নাউন, সুতরাং তার পূর্বে ডে এর পূর্বে এ ব্যবহার করব। তাহলে 80% spends 80% of a day in spring when many trees are not in leaf and they need only 15% of a day। কি হবে, ওই যে আগে যে ডে ব্যবহার করেছেন ঠিক সেম একই ভাবে, of a day in summer when trees are in full leaf to eating। যখন গাছগুলো খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাতা থাকে না, অর্থাৎ বসন্তের সময়, তখন এই জিরাফগুলোকে দিনের 80 ভাগ সময় শুধু খাবার সংগ্রহের জন্যই ব্যয় করতে হয়। আর যখন গাছে পর্যাপ্ত পরিমাণ পাতা থাকে, অর্থাৎ গরমের কালে, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত পরিমাণ গাছে পাতা থাকে, তখন মাত্র দিনের 15 ভাগ সময় তাদেরকে, একটা দিনের 15 ভাগ সময় তাদেরকে খাবার সংগ্রহের জন্য ব্যয় করতে হয়। আচ্ছা, এখন হাতে অবশিষ্ট সময় তারা কি করে, খেয়াল করে দেখো, দ্য রেস্ট অফ দ্য টাইম, অর্থাৎ তাদের যে দিনের একটা দিনের যে সময় সেটা নির্দিষ্ট, একটা দিন নির্দিষ্ট সময় কি 24 ঘন্টা, এটা নির্দিষ্ট। আবার তাদের যে ব্যবহৃত 15%, এই 15% ব্যতীত অতিরিক্ত যে 85% সময়টা হাতে থেকে যায়, এই সময়টুকু তারা কি করে, এই সময়টুকু যেহেতু সেটাও 85%, এটাও নির্দিষ্ট। সো দ্য রেস্ট অফ দ্য টাইম দে স্পেন্ড ইন রেস্টিং অ্যান্ড কোয়ালিং, তারা বিশ্রাম নিতে এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতেই সময়টাকে পার করে ফেলে। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই আর্টিকেলের সমগ্র বিষয় বুঝতে পেরেছ। এখন তোমাদের যেটা কাজ হবে, আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ভিডিওগুলো আরেকবার দেখো এবং সেই সঙ্গে এই প্যাসেজটাকে মিলিয়ে দেখো, প্যাসেজটা এবং অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে তোমরা আরো ভালো প্র্যাকটিস করো। আর নতুন নতুন প্যাসেজ তোমাদের গ্রামার বইয়ে আছে, সেগুলো থেকে প্র্যাকটিস করো, ধীরে ধীরে নিজেদের স্কিলটাকে ডেভেলপ করো, নিজেদেরকে অত্যন্ত ভালো মানের নাগরিক হিসেবে গড়ে তোলো, দেশের উন্নয়নে নিজেদেরকে কাজে লাগাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটাই স্লোগান বারবার বলে যাই,
সবাই ভালো থাকো, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, এটাই বড় কথা। চলো ভালো থাকি, আল্লাহ হাফেজ।